জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। শুরুতেই বর্ষ বিদায় ও পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতির খবর। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই বাংলা নববর্ষ 1433। পুরনো দিন পঞ্জিকা ফেলে নতুন দিন পঞ্জিকার সাথে এগিয়ে যেতে প্রস্তুত বাঙালি জাতি। ভেদাভেদ ভুলে রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠান এবং চারুকলার বৈশাখী শোভাযাত্রায় এক জাতিসত্তায় মিলিত হওয়ার অপেক্ষায় উৎসবপ্রেমীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বৈশাখী শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থী ও শিল্পীরা। এবার নিরাপত্তায় কোনো ঘাটতি হবে না বলে মনে করছে চারুকলা প্রশাসন। সকালে রমনায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে র্যাবের একটি টিম। এ সময় পুরো রমনা এলাকা ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা তল্লাশি করা হয়। রমনায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বৈশাখ উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে র্যাবের 15টি ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে বলে জানান র্যাব মহাপরিচালক। একই সাথে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট সহ থাকবে বোম ডিসপোজাল ইউনিট ও সাইবার টিম। মানে দুনিয়ায় পালন করে, কিন্তু নববর্ষ শুধু বাঙালি হিসেবে তো এটা নিজেদের উৎসব। বছরের শেষ দিনটা স্মরণীয় রাখার জন্যই আজকে এখানে আসা, যেন আমাদের বছরের শেষটাও সুন্দর হয়, শুরুটাও সুন্দর হয়। এটাই আমার প্রথম বছর যেখানে আমি নিজেও নববর্ষ উদযাপন করছি আর প্রস্তুতিতেও অংশ নিচ্ছি। তো আমাদের জন্য বিষয়টা অনেক দারুণ। নাম যাই হোক, আমার মতে নাম যাই হোক, আনন্দ এবং সেই আমাদের যে মেইন ফোকাসটা যে বাঙালি নববর্ষকে সেলিব্রেট করা, সেটা আসলে আমাদের মেইন লক্ষ্য হওয়া উচিত। নামটা আমরা আশা করছি যে আগামীকালকে এই চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা সফল শোভাযাত্রা আমরা উপহার দিতে পারবো জাতিকে, এবং আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমেই আমি নিশ্চিত যে এটা সফল দিকে চলে যাবে, সফলতা পাবে। এবং এখানে নাম যত নাম মানে গুরুত্বপূর্ণ, তার সাথে আমাদের কর্মটা খুব গুরুত্বপূর্ণ। এদিকে চৈত্র সংক্রান্তিতে নেত্রকোনায় আয়োজন করা হয় খনার মেলা। চাঁদপুরেও হয় গ্রামীণ শিববীর মেলা। নেত্রকোনায় কেন্দুয়ায় তৃতীয়বারের মতো শুরু হয় খনার মেলা। 3 বছর আগে কেন্দুয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে বিলুপ্ত হওয়া খনার ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকেই খনার মেলার আয়োজন হয়ে আসছে। খনার নানা উক্তি তুলে ধরে নতুন প্রজন্মকে খনার সাথে পরিচয় করানো হয় মেলায়। চৈত্র সংক্রান্তির ভোর থেকে শুরু হয় মেলা, চলে দিনভর। দিনব্যাপী আয়োজনে গান, কবিতা, ছবি আঁকাসহ আড্ডা চলে। এদিকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে চাঁদপুরের মঠখোলায় অনুষ্ঠিত হয় গ্রামীণ শিববীর মেলা। বাংলার ঐতিহ্য গ্রামীণ প্রজন্মের সামনে তুলে ধরতে এই মেলার আয়োজন বাড়ানোর দাবি করেন দর্শনার্থীরা। আমরা এই প্রকৃতিতে মানুষের যে সম্পর্ক ছিল, মর্যাদার জায়গাটা ছিল, সেটাকে মনে করানোর প্রয়োজন থেকেই খনার মেলাটা করা হয়। তো মানুষকে যেখানে আটকে ফেলে, বেঁধে ফেলে, সেই আটকে ফেলা থেকে, সে বেঁধে ফেলা থেকে মানুষকে মুক্ত হবার, মুক্ত করবার একটা ডাক নিয়ে আমরা খনার মেলা করছি। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের সঙ্গে এ অঞ্চলের প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনীতি একে অন্যের পরিপূরক। তথ্য প্রযুক্তির এই যুগে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তার ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখ নতুন করে উজ্জীবিত করে। এ সময় প্রধানমন্ত্রী 1432 সনকে বিদায় জানিয়ে নতুন 1433কে স্বাগত জানান। কৃষক কার্ডের উদ্বোধন করতে মঙ্গলবার টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। এদিকে দুপুরে কৃষক কার্ডের উদ্বোধনের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি ঘিরে শেষ মুহূর্তে চলছে জোর তৎপরতা। এ উপলক্ষে কৃষি, খাদ্য ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীরা কৃষক কার্ডের নানাবিধ সুবিধা তুলে ধরেন। কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানান মন্ত্রীরা। কালকের দিনটা
ঐতিহাসিক দুই অর্থে, এক, বছরের প্রথম দিন এবং বাংলাদেশের প্রথম কৃষি কার্ড যে চালু হতে যাচ্ছে, এটা এই টাঙ্গাইলেই আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আগামী সপ্তাহ থেকে ভারত মেডিকেল ও ব্যবসায় ভিসা চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে সচিবালয়ে কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। দুই দেশের যদি মাইন্ডসেট থাকে সম্পর্ক পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে আমরা কিছুটা ভালো অগ্রগতি করতে পারবো। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে প্লিজ শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। সোমবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে সারা দেশে মোট 186 জনের মৃত্যু হলো। এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 729 জন। নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে আইসিইউ না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য ঝুঁকিপূর্ণ রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। বরিশাল শেরেবাংলা মেডিকেলে সোমবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 34 জন। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে খুলনা মেডিকেলে ভর্তি হয় 94 জন। এর মধ্যে মারা গেছে 2 জন। এছাড়া সংক্রমণ ঠেকাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে খুলেছে আইসোলেশন ইউনিট। গেল 12 দিনে হাসপাতালটিতে ভর্তি হয় 144 জন। হামসহ অন্যান্য টিকা কেনায় অনিয়মের অভিযোগে ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দায় খতিয়ে দেখতে দুদককে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস। সোমবার লিখিত আবেদনে বলা হয়, হামের সংক্রমণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় গণমাধ্যম অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বিভিন্ন সংবাদ পরিবেশন করেছে। সেই সূত্র ধরে বিষয়টি দুদকে তদন্ত করতে দুদকে আবেদন করেন সংক্ষুব্ধ আইনজীবী। হামসহ অন্যান্য টিকা ক্রয়ে অর্থ আত্মসাৎ হয়েছে কিনা সে বিষয়ে তদন্তের আবেদন করা হয়। প্রায় 1 মাস ধরে দেশে হামের সংক্রমণ বাড়ছে। গত 15 মার্চ থেকে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে সারা দেশে 179 জন মারা গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সরকারের অগ্রাধিকার ভিত্তিক খাতে খরচ করার সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ কারণে আমদানি ব্যয় মেটানো কঠিন হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। ডিসিসিআইয়ের প্রাক বাজেট আলোচনায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে আগামী বাজেটে কর হার কমানো, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি ও পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা। আজকে যদি আমাদের কাছে 2 মাস রাখার মতো এলএনজি স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। স্পট থেকে যখনই আপনি কিনতে যান, আপনি তো সব থেকে বড় বিপদগ্রস্ত লোক, তো আপনি সেই প্রাইস পে করেই আপনার বিপদের প্রায়শ্চিত্ত চুকাতে হয়। সিমিলারলি পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এসেনশিয়াল কমোডিটি বা এই পেট্রোলিয়াম প্রোডাক্ট যেগুলি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, তাদের প্রত্যেকের স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, প্রত্যেকের। অনলি এক্সেপশন ইজ বাংলাদেশ। রাজধানীতে জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র হয়ে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাম্পে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই পর্যাপ্ত তেল পাচ্ছেন না। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, পাম্পে যারা তেল কিনতে যাচ্ছেন তারা কি বলছেন জানান। তেলের যে সংকট দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসে প্রায় রাত 8:30 বাজতে চললো। আমরা রয়েছি মতিঝিলের একটি তেলের যে জায়গা যেখান থেকে তেল দেওয়া হচ্ছে সেখানে। এই মুহূর্তে এসে আমরা যেমনটি লক্ষ্য করছি এখানটায় মূলত অকটেন দিনভর দেওয়া হলেও এখন পর্যন্ত আমরা দেখেছি যে অকটেনের সরবরাহ নেই, যার ফলে মূলত ডিজেল এবং পেট্রোল দেওয়া হচ্ছে। এবং নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে যারা
তেল নিতে এসেছেন, বিশেষ করে বাইকার যারা রয়েছেন এক একজন বলা চলে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পর তারা যে পাম্প রয়েছে সেই পাম্পের সম্মুখ সারিতে আসতে সক্ষম হয়েছেন। আমরা দেখেছি এই যে পাম্পটি রয়েছে যেখানে আমরা রয়েছে মূলত রহমান ফিলিং এন্ড সার্ভিস স্টেশন, এখানে যারাই আসছেন তারা মূলত তাদের ক্ষোভের কথাটি জানাচ্ছিলেন এবং যারাই আসছেন তারা একে একে বেশ কয়েকটি পাম্প ঘুরে মূলত তারা এখানে এসে তেলের সন্ধান তারা পেয়েছেন। এবং এর পাশাপাশি যেমনটি বলছিলাম, যেহেতু এখানে ডিজেল দেওয়া হচ্ছে, দূরপাল্লার বেশ কিছু বাস আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো অপেক্ষায় রয়েছে এবং যার ফলে আমরা এখানে দেখেছি যে এখানে বেশ কিছু যে লরি, ট্রাক থেকে শুরু করে দূরপাল্লার বাস সেগুলো কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন, ডিজেল দেওয়া হচ্ছে। এবং আমরা এখানে কথা বলছিলাম পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেমনটি বলেছিল যে আজকের তাদের দিনের যে সরবরাহ সেটি প্রায় 1350 লিটারের বেশি সরবরাহ ছিল। চাহিদা ঢাকায় মূলত গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। প্রায় 5 মাস পর কারামুক্ত হলেন তিনি। সোমবার বেলা 11:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর মূল ফটক দিয়ে বের হয়ে আসেন বাউল শিল্পী আবুল সরকার। কারা কর্তৃপক্ষ জানায়, রোববার আবুল সরকারের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় আজ তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত বছরের 20 নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হন আবুল সরকার। গত 5 এপ্রিল বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। নিরাপত্তা ঝুঁকির কারণে প্রখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডলের গ্রামের বাড়িতে পুলিশি পাহারা বসানো হয়েছে। শনিবার বিকেল থেকেই শফি মণ্ডলের কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপ নগরের বাসায় পাহারা বসানো হয়। এর আগে একই এলাকায় আব্দুর রহমান অর্থে শামীম নামে এক পীরকে ধর্ম অবমাননার কারণ দেখিয়ে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। এ ঘটনায় পীর শামীমের সঙ্গে বাউল শফি মণ্ডলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার সঙ্গে ঘনিষ্ঠতার খবরে সমালোচনার সৃষ্টি হয়। এতে শফি মণ্ডলের নিরাপত্তা ঝুঁকি থাকায় বাড়িটির চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় শফি মণ্ডলের বাসায় পুলিশি পাহারা বসানো হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। তীব্র জ্বালানি সংকটের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করায় পদ হারিয়েছেন নাটোরের গুরুদাসপুরের উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাসুদ রানা প্রামাণিককে অব্যাহতি দেওয়া হয়। এর আগে রোববার বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় গাড়ির একটি বিশাল বহর বের হয়। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিতে নিজের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যে তিনি এই গাড়ি বহরের আয়োজন করেন। জ্বালানি সংকটকালে ছাত্রদল নেতার এমন কর্মকাণ্ড সমালোচনার জন্ম দেয়। পরে সোমবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি মাসুদ রানা প্রামাণিককে দল থেকে অব্যাহতি দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সোমবার থেকে ইরানের সব বন্দর অবরুদ্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান বলেছে কোনো হুমকির কাছে মাথা নত করবে না তেহরান। এদিকে হরমুজে জাহাজ অবরোধে ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে ব্যারেল প্রতি ফের $100 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের হুমকিকে অবৈধ ও দস্যুতার শামিল আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শুধু তাই নয়, ইরানের বন্দরকে হুমকির মুখে রাখলে উপসাগরীয় কোনো অঞ্চলের কোনো বন্দরই সুরক্ষিত থাকবে না বলে হুমকি দিয়েছে আইআরজিসি। আর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে রাশিয়া বলেছে হরমুজ প্রণালী অবরোধ করলে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতি। হরমুজ নিয়ে সব পক্ষকে সংযুক্ত হবার আহ্বান জানিয়েছে চীন। যদিও ট্রাম্পের এই অবরোধের ঘোষণাকে সমর্থন দিয়ে যাচ্ছে ইসরায়েল। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বাংলাদেশে আসছেন নিউজিল্যান্ডের 3 ক্রিকেটার। রাতে আরেক ধাপে ক্রিকেটাররা নামবেন ঢাকায়। আইপিএল ও
PSL এর কারণে প্রায় 15 থেকে 16 জন প্রথম সারির ক্রিকেটাররা এই সিরিজে নেই, তাই অনেকটা দ্বিতীয় সারির দলই খেলবে ওয়ানডে ও টি20 সিরিজে। নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম মনে করেন, বাংলাদেশের এই সফরটি হতে যাচ্ছে তুলনামূলক কম অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য বড় সুযোগ। শুক্রবার মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ সিরিজ। এরপর দ্বিতীয় ওয়ানডের পর উভয় দলই যাবে চট্টগ্রামে এবং সিরিজের তৃতীয় টি20 দিয়ে মিরপুরে শেষ হবে নিউজিল্যান্ড সফর। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।